পৃথা পেছন ঘুরে তাকালো তুর্যের পানে। তাচ্ছিলের হাসি হেসে বলল, আপনি আমাকে ছেড়ে গিয়ে বুঝলেন আমাকে ভালোবেসে ফেলেছেন। আমার বাবা মা বুঝলো তারা ভুল করেছেন। আফসোস, শুধুমাত্র আমিই বুঝলাম না। আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট তাদের সম্পর্ক রক্ষায়, স্বার্থ রক্ষায় আমি ভীষণ বাজেভাবে ঠকে গেছি। তুর্য এগিয়ে এসে দাঁড়ালো পৃথার সম্মুখে। কিছুটা অস্থির কণ্ঠে বলল, আমি ভুল করেছি। এর জন্য তুমি আমাকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারো, কিন্তু তাই বলে ঠকবাজ উপাধি দিতে পারো না। আমি তোমাকে ঠকাইনি। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার আর আমার বিয়ের সময়ে আমার বয়স ছিল 20 বছর আর তোমার মাত্র 10। একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে যদি জোর জবরদস্তি করে ত্যায্য পুত্র করার হুমকি দিয়ে মাত্র 10 বছর বয়সী এক শিশু কন্যার বিয়ে দেওয়া হয়, তবে ওই যুবকের এমন প্রতিক্রিয়া কিংবা রাগ করাটা কি অস্বাভাবিক কিছু? আমার স্থানে তুমি থাকলে কি করতে? প্রশ্নটা না হয় নিজেকেই করো। পৃথার দৃষ্টি শীতল হলো। বুঝলো সে ওই বয়সে তুর্যের তাকে মেনে নেওয়া সম্ভব ছিল না। তুর্যের স্থানে সে থাকলে হয়তো সেও মেনে নিতে পারত না। কিন্তু পরের 7 বছর ভালোবাসলে সেই 7 বছরে কেন ফিরে এলো না? কেন একটা বার খোঁজ নিল না? এত বছর পরে এসেছে ভালোবাসার দাবি নিয়ে। হতে পারতো এত বছরে পৃথা অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, অন্য কারো মায়ায় আবদ্ধ হয়েছে। যদিও ভাগ্যগুণে এসবের কিছুই হয়নি, কিন্তু হতে তো পারত। আচ্ছা, এত বছর পর তুর্য কি সত্যিই ভালোবেসে তার কাছে ফিরে এসেছে, নাকি এর পিছনে কোনো স্বার্থ আছে? হতেই পারে স্বার্থ আছে। এই মুহূর্তে কাউকে আর বিশ্বাস হচ্ছে না পৃথার। মেয়েটা তপ্ত নিঃশ্বাস ফেলল। ঠান্ডা কণ্ঠেই বলল, আমাদের সংসার হয়নি, একসাথে থাকা হয়নি, গভীর প্রণয়ে নিজেদের সিক্ত করা হয়নি, আর এত বছরে আমাদের মাঝে সে বয়সের পার্থক্যটাও কিন্তু ঘুচে যায়নি। সেদিন যেহেতু আমাদের বয়সের পার্থক্যের কারণে আপনি আমাকে মেনে নিতে পারেননি, বিয়ের আসরেই ত্যাগ করেছিলেন, সেহেতু আজও মেনে নিতে পারার কথা নয়। তার চেয়ে বরং তালাক দিয়ে দিন আমাকে, মুক্ত হয়ে যান এমন অনিশ্চিত তেতো একটি সম্পর্ক থেকে। তুর্য অস্থির হলো। ঠিক এই ভয়টাই সে পেয়েছিল এতদিন, যার দরুন একটু সময় নিয়ে আগে পৃথার মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে চেয়েছিল, তারপরে ধীরে ধীরে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিল। কিন্তু রাজাকার শ্বশুরটা আর তা হতে দিল কই? মাঝখান থেকে একটা শেয়াল জোগাড় করে তার কাছে বেচে দিতে চাইল তার মুরগির বাচ্চার মতো ছোটোখাটো বউটাকে। তুর্য আর একটু এগিয়ে গেল পৃথার পানে। মেয়েটার এক হাত টেনে পড়ে নিল নিজের 2 হাতের ভাঁজে। ব্যাকুল কণ্ঠে বলল, এমন কথা বলো না পৃথা। আমি তোমাকে কখনো তালাক দেব না, মরে গেলেও না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পৃথা তুর্যের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তাচ্ছিলের হাসি হেসে বলল, তা এই 7 বছর আপনার ভালোবাসা কোথায় ছিল? বিয়ের আসরে আমাকে ত্যাগ করার কথা না হয় বাদই দিলাম, ধরে নিলাম আপনি পরিস্থিতির শিকার। কিন্তু পরে 7 বছর আমি না হয় বিয়ের সময় ছোট ছিলাম, আপনার সাথে সংসার করার বয়স হয়নি, তাই বলে কি একটু খোঁজ নিতে পারেননি? সেটুকু বয়সে কি আমার ছিল না? আমি মানছি আমি ভুল করেছি, আমি নিজের অনুভূতি বুঝতে দেরি করেছি। আর তারপর এটুকু বলেই থামতে হলো তুর্যকে। পিয়াল তেরে এসে সম্মুখে দাঁড়ালো তার। ক্রোধিত কণ্ঠে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না, এটাকে এখন এখানে কেন সহ্য করা হচ্ছে? এটাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তুর্যের দৃষ্টি কঠিন হলো। আগের কথা ভুলে শক্ত কণ্ঠে সে বলল, তোদের বাড়িতে আমি থাকতেও আসিনি। রাজাকার আলবদর আল শামসদের সাথে ভালো মানুষের একসাথে এক ছাদের তলায় থাকে বলে শুনেছিস কখনো? আমি এসেছি আমার বউ নিতে। আমার বউকে আমাকে দিয়ে দিয়ে আমি চলে যাই। পিয়াসও তেরে এলো। 2 হাতে তুর্যের শার্টের কলার চেপে ধরে বলল, কিসের বউ? 7 বছর আগে ছেড়ে যাওয়ার সময় বউর কথা স্মরণে ছিল না তোর? তারপর এত বছরেও তো বউর কথা স্মরণে আসেনি। এখন এসেছিস নাটক করতে? বের হ আমাদের বাড়ি থেকে। তুর্যের চোখ মুখ শক্ত হলো। শক্ত হাতে সে নিজের কলার থেকে হাত ছাড়িয়ে দিল পিয়াসের। দাঁতে দাঁত চেপে বলল, আমার বউকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। অনেক সময় ব্যয় করেছি, আর নয়। প্রয়োজনে যুদ্ধ করব, পুলিশ ডাকবো, তারপর বউকে সাথে নেব, তবু বউ ছাড়া 1 পাও নড়ব না আমি। এতক্ষণে মুখ খুললেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, তোমাদের বিয়েটা আইনত বৈধ নয়। বিয়ের সময় তোমার বয়স 20 হলেও পৃথা ছিল নাবালিকা এক শিশু কন্যা, আর বিয়ের তেমন ডকুমেন্টও নেই। পুলিশের নিকট গেলে তোমাকে ঝামেলায় পড়তে হবে, হয়তো পৃথাকে ছেড়েও দিতে হতে পারে। তুর্য বাঁকা হাসল। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, তুর্য আর তুর্যের ভাইরা কখনো কাঁচা কাজ করে না। আমি সেদিন ক্রোধের বশে বিয়েতে কোনো উৎসাহ না দেখালেও আমার ভাইয়েরা বিয়ের প্রতিটি মুহূর্তের ভিডিও রেকর্ড করে রেখেছিল।
পুলিশের কাছে আমার বিয়ের প্রমাণ দিতে একটা মুহূর্ত সময় লাগবে না। আর বাকি রইল ঝামেলায় পড়া। তা আমি ঝামেলায় পড়লে আপনারাও পড়বেন। একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অপরাধে এই বুড়ো বয়সে জেলের ঘানি টানতে হবে? পিয়াল তেতে উঠল, গলা বাড়িয়ে বলল, ভয় দেখাচ্ছিস? দেখা, তবু আমার বোনকে তোর সাথে যেতে দেব না। তুর্য বলতে চাইল কিছু, কিন্তু সে কিছু বলার আগে পৃথা বেশ ঠান্ডা কণ্ঠে বলল, কিন্তু আমি যাব। উপস্থিত সবাই অবাক হলো পৃথার কথায়। পিয়াস চকিত কণ্ঠে বলল, কি বলছিস এসব তুই? মাথা ঠিক আছে তো? এ ছেলেটার সাথে তুই যেতে রাজি হচ্ছিস, যে কিনা 7 বছর আগে বিয়ের আসরে তোকে ত্যাগ করেছিল? পিয়াসের কথার মধ্যেই পিয়াল বলল, যে পুরুষ তোর কথা একটা বারের জন্য ভাবেনি, বিয়ের আসরে তোকে ছেড়ে গিয়েছিল, তার সাথে যাবি তুই? পৃথা বাবা মায়ের পানে তাকালো একবার, চাপার নিঃশ্বাস ফেলে বলল, তা তো আমার পরিবারও আমার কথা ভাবেনি। ভাবলে কি আর নিজেদের সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে মাত্র 10 বছরের এক নাবালিকা কন্যাকে বিয়ে দিতে পারত? থামল পৃথা, আবার বলল, বাবা মা 10 বছর বয়সে বিয়ে তো আমাকে সংসার করার উদ্দেশ্যেই দিয়েছিলেন। সে তো আমার কপাল ভালো ছিল বলে ওই বয়সে সংসারের ঘানি টানতে হয়নি। এখন যখন সুযোগ পেয়েছি তখন না হয় বাবা মায়ের ইচ্ছাকে প্রাধান্য দেই, সংসার করি। সুফিয়া বেগম এবং পলাশ শিকদার বেশ ভালোভাবে বুঝলেন মেয়ের তাদের উপর অভিমান জমেছে বেশ, আর সেই অভিমান থেকে এসব কথা বলছে মেয়েটা। সুফিয়া বেগম এগিয়ে এলেন মেয়ের পানে, মেয়েকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, তুই আমাদের ভুল বুঝছিস মা। হ্যাঁ, আমরা তুর্যের পরিবারের সাথে সম্পর্ক গাঢ় করার জন্য তোকে তুর্যের সাথে বিয়ে দিয়েছিলাম ঠিক, কিন্তু তখনই তোর সংসার করার কথা ছিল না। আমাদের দুই পক্ষের মধ্যে কথা হয়েছিল, বিয়ে হলেও তখনই ও বাড়িতে যাবি না তুই। তোর 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে তুলে নেবেন তারা। পৃথা কণ্ঠের জোর বাড়ালো, শক্ত কণ্ঠে বলল, তাহলে বিয়েটাও না হয় 18 বছর হলেই দিতে। অল্প বয়সে ওই সময় বিয়েটা না দিলে তো আর আমার জীবনে এত সব ঘটনা ঘটতো না। আমরা ভয় পেয়েছিলাম বড় হয়ে তোরা যদি দুজনকে না মানতে চাস। তাছাড়া তুর্যও বকে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে বিয়েটা দিয়েছিলাম। পৃথা পূর্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, মলিন হেসে বলল, তোমরা তোমাদের সম্পর্ক গাঢ় করতে এতটাই তৎপর হলে যে বকে যাওয়া একটা ছেলের সাথে নিজের 10 বছরের শিশু কন্যার বিয়ে দিতেও দ্বিধাবোধ করলে না। আমি জানতাম মেয়ের বাবা মা মেয়ের বিয়ের ক্ষেত্রে বকে যাওয়া ছেলেদের এড়িয়ে চলে, আর আমার বাবা মা উল্টো সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে বকে যাওয়া ছেলের হাতে মেয়েকে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছিল। আচ্ছা মা, আমার থেকে তোমাদের সম্পর্ক গাঢ় করার নিশ্চয়তাটা কি বেশি হয়ে গিয়েছিল তখন? সুফিয়া বেগম চুপ হয়ে গেলেন। এই পর্যায়ে মেয়ের কথার কোনো উত্তর দিতে পারলেন না তিনি। কি উত্তরই বা দিবেন? সত্যিই তো ভুল করেছেন তারা। মেয়েটার সাথে অন্যায় করেছেন, যার জন্য মেয়ের জীবনে আজ এত জটিলতা। পৃথা মায়ের চুপ হয়ে যাওয়া মুখ পানে তাকিয়ে মলিন হাসল, চোখ দুটো ভিজে উঠেছে তার। ভেজা চোখে সে এগিয়ে গেল তুর্যের পানে, নিজেকে শক্ত করে বলল, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। তুর্য এতক্ষণ চুপচাপ দেখছিল সবটা। পৃথা যে এত তাড়াতাড়ি তার সাথে যেতে রাজি হবে কল্পনাও করতে পারেনি। সে ভেবেছিল পৃথা তাকে ভুল বুঝবে, তাড়িয়ে দেবে, তারপর অনেক কাঠখড় পুড়িয়ে বউকে নিজের কাছে নিতে হবে। অথচ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। তাই তো সবটা শুনে একটু থ মেরে গিয়েছিল আর কি। তবে পৃথার কথায় এবার ঘোর কাটল তুর্যের। আনন্দের সহিত নিজের হাত বাড়িয়ে ধরল পৃথার এক হাত, সম্মুখ পানে যেতে যেতে বলল, চলো। পিয়াস এবং পিয়াল উদ্যত হলো তুর্যকে আটকাতে। তারা জানে তাদের অভিমানী বোন পরিবারের উপরে অভিমান করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই বলে তারা তো বোনকে এভাবে চলে যেতে দিতে পারে না। পিয়াস এবং পিয়াল তুর্য পৃথাকে আটকাতে যেতে নিলেই তাদের থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, ওদের যেতে দাও। পিয়াস এবং পিয়াল অবাক হলো। পিয়াস অবাক কণ্ঠেই বলল, তুর্য তো পৃথাকে নিয়ে চলে যাচ্ছে বাবা, আর তুমি ওদের আটকাতে বারণ করছো? পলাশ শিকদার কোনো উত্তর দিলেন না ছেলের প্রশ্নের। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন তার আনা পাত্রপক্ষের পানে, যারা এতক্ষণ খুব নিগুড়ভাবে দর্শকের ন্যায় দেখছিল সবটা। পলাশ শিকদার ঠান্ডা কণ্ঠেই তাদের বললেন, আপনাদের কাজ শেষ নজরুল ভাই, আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য। পাত্রপক্ষ নামধারী আসা জনমানবের মধ্যে একজন বলল, আরে ঠিক আছে, আচ্ছা আমরা এখন আসছি, আপনারা পারিবারিকভাবে মিটিয়ে নিন সবটা। কথাটা বলে চলে গেলেন তারা। পিয়াস, পিয়াল এবং সুফিয়া বেগম অবাক হলেন। সুফিয়া বেগম অবাক কণ্ঠেই শুধালেন, এসবের মানে কি? পলাশ শিকদার একবার তাকালেন স্ত্রী সন্তানদের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি এতটাও নির্বোধ নই যে আমি আমার তালাকহীনা মেয়ের বিয়ে দেব অন্যত্র। আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম তুর্য আমার মেয়ের জন্য কি কি করতে পারে। আমি জানতাম তুর্য এখানে আসবে। পৃথার বিয়ের খবরটা ওর নিকট সুকৌশলে আমি নিজেই পাঠিয়েছিলাম, নয়তো ওর সাধ্য ছিল না কিছুই জানার, যেখানে তোমরাই সবটা জেনেছিলে দুপুরে। কিন্তু বাবা, এতটুকু বলতেই পিয়ালকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। আবার বললেন,
হ্যাঁ, আমি আগে বলেছিলাম পৃথার সাথে তুর্যের তালাকটা গোপনে করিয়ে দেব, পৃথাকে না জানিয়ে, কারণ আমি এই সম্পূর্ণ বিয়ের বিষয়টাই পৃথার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি চাইলেই কি ওদের গোপনে তালাক হয়ে যেত? স্ত্রীর অনুপস্থিতিতে তালাক দেওয়া বা স্ত্রীকে জানানো না হলে তালাক হয় না। তালাক দেওয়ার জন্য স্বামীকে অবশ্যই স্ত্রীর উপস্থিতিতে স্পষ্টভাবে 3 বার তালাক বলতে হবে। বিষয়টা নিয়ে এমনি সর্বদা চিন্তিত ছিলাম আমি। তার উপর তুর্য ফিরে এলো। সেদিন তুর্যকে তালাকের কথা বললেও তুর্য শক্ত কণ্ঠে নাকচ করে দিল। ওর কণ্ঠে আমি দৃঢ়তা অনুভব করেছিলাম। তোমরা বসে থাকলেও আমি বসে থাকিনি। ওর বিষয়ে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে আমার মনে হয়েছিল ওকে একটা সুযোগ দেওয়া উচিত। 7 বছর আগে ও আমার মেয়েকে ত্যাগ করে ভুল করেছে ঠিক, আমরাও তো কম ভুল করিনি। তাছাড়া বিচ্ছেদ কোনো সমাধান হতে পারে না। ভুল তো আমাদেরও ছিল। অন্তত নিজেদের ভুলটা শুধরে নিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর করার জন্য হলেও তুর্যকে একবার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। তাই সুযোগটাই আমি তাকে দিয়েছি। থামলেন পলাশ শিকদার, শক্ত কণ্ঠে বললেন, তবে ভেবো না ওই তুর্য চৌধুরীকে আমি এত সহজে ছেড়ে দেব। 7 বছর আমার মেয়েকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে, বিয়ের আসরে আমার মেয়েকে ত্যাগ করেছে। 7 বছর পরে এত সহজে অবশ্যই ওর পরীক্ষা শেষ হবে না। আমি আমার মেয়েকে আবার কেড়ে নেওয়ার চেষ্টা করব ওর থেকে। ও যদি ভালোবেসে থাকে তবে ভালোবাসার নারীকে ধরে রাখার দায়িত্ব ওর। কথাটা বলে কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন পলাশ শিকদার। পিছনে ফেলে রেখে গেলেন 3 জোড়া বিস্ময় পরিপূর্ণ চোখ। তুর্য পৃথাদের বাড়ি থেকে বেরিয়ে পৃথাকে নিয়ে সোজা চলে এসেছে কাছে পিঠে এক উকিলের অফিসের সম্মুখে। আইনিভাবে এবার তার বিয়েটা করে নেওয়া প্রয়োজন, নয়তো বলা যায় না কখন আবার তার রাজাকার শ্বশুরটা মুরগির বাচ্চার মতো বইয়ের উপরে খাবলা বসায়। পৃথা, আরুষ এবং গার্ডসদের নিয়ে অফিস বিল্ডিংয়ে ঢুকলো তুর্য। পৃথা খানিকটা অবাক হলো। বাড়ির কাছাকাছি হওয়ায় এই অফিস চিনত সে আগে থেকেই। মেয়েটা কপাল কুঁচকে তুর্যকে শুধালো, আমরা এখানে কেন এসেছি? তুর্য সম্মুখ পানে পা দিতে দিতে জবাব দিল, বিয়ে করতে। পৃথা ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, আমাদের বিয়ে না হয়ে গেছে? আইনিভাবে হয়নি এখনও, কিন্তু আইনিভাবে বিয়ে করার বয়স তো আমার হয়নি এখনও। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো পৃথার পানে, বাঁকা হেসে বলল, তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুত হব, তারপর তোমার বয়স বাড়ানোর দায়িত্ব আমার। পৃথা ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তাকে থামিয়ে দিয়ে তুর্য বলল, দেখো, আমি এই মুহূর্তে কোনো জটিলতা চাইছি না। তোমার আর আমার বিয়ে 7 বছর আগেই হয়ে গেছে। এখন তুমি মানলেও আমার বউ, না মানলেও আমার বউ। আইনি বিয়ে না হলেও রেকর্ডের ভিত্তিতে আমাদের বিয়েকে কেউ অস্বীকার করতে পারবে না। তবুও আমি চাইছি এবার আমাদের আইনি বিয়েটাও হয়ে যাক। ধর্ম এবং সমাজ দুটো মেনেই আমি তোমাকে নিজের করে চাইছি। সুতরাং কণ্ঠে কোনো না ধ্বনি তুলে ঝামেলা বাড়িও না। পৃথাও আর কিছু বলল না। সত্যি বলতে বিয়ে তো সেই কবেই হয়ে গেছে। এখন সারাদিন না না করলেও কাজ হবে না কোনো। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে অনুসরণ করে ঢুকলো এক কক্ষের ভিতরে। সেখানে চেয়ারে আগে থেকেই বসা ছিলেন কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক, সম্ভবত উকিল হবেন ইনি। তুর্যকে ঢুকতে দেখেই উঠে দাঁড়ালেন তিনি। হাসি মুখে বললেন, এসেছেন আপনারা? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আমি। তুর্যও হাসল। ভদ্রলোকের সাথে কুশলাদি বিনিময় করে পৃথাকে নিয়ে বসলো ওই দুটি কাঠের তৈরি চেয়ার দখল করে। নিজের হাতটা তুলে হাত ঘড়ির পানে তাকালো একবার। উকিলকে তাড়া দিয়ে বলল, কি কি করতে হবে তাড়াতাড়ি করুন, আমাদের আবার ঢাকায় ফিরতে হবে। উকিল সাহেবও বসলেন। আগে থেকে প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন। তুর্য তাড়া দিতেই তিনি প্রয়োজনীয় কাগজ এবং কলম এগিয়ে দিলেন তুর্য ও পৃথার পানে। আঙ্গুল তুলে কাগজের দিকে ইশারা করে বললেন, এখানে সই করে দিন। কাগজটা হাতে পেয়ে দ্রুততার সাথে সই করল তুর্য। অতঃপর পৃথার পানে এগিয়ে গিয়ে বলল, তাড়াতাড়ি সই করে দাও। পৃথা তাকালো কাগজটার দিকে। হৃদয় ভারী হয়ে উঠল মুহূর্তেই। একবার না জানি অগোচরে অল্প বয়সে পরিবারের লোকেরা তাকে বিয়ে দিলেও আজকের বিয়েতে সেই পরিবারই নেই। যতই পরিবারের উপর অভিমান করুক মেয়েটা, তবুও তার পরিবার তো। ওই বাবা মাই তাকে জন্ম দিয়েছেন, এত বছর আদর যত্ন দিয়ে বড় করেছেন। জীবনের এই মুহূর্তে এসে পৃথার ভীষণ মনে পড়ছে বাবা মাকে। হয়তো তুর্যের সাথে তার বিয়েটা আগেই হয়েছে, কিন্তু তখন কোনো অনুভূতির উপস্থিতি ছিল না। বিয়ের মানেই তো তখন পৃথা বুঝে উঠতে পারেনি ভালোভাবে। তার জন্য আজ অনুভূতিটা প্রথম, আর সেই অনুভূতিতে বাবা মা ভাই কেউ পাশে নেই। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। পৃথা এখনও কলমই তুলল না, সই করবে কি? তুর্য ভ্রুকুচকে তাকালো মেয়েটার পানে। দেখলো মেয়েটা টলমল চোখ নিয়ে কিছু ভাবছে, আবার মাঝে মাঝে নিচু হয়ে পা চুলকাচ্ছে। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো আশেপাশে। কান খাড়া করে শুনল কিছু মশার গান। ইস, তার ছোট বউটাকে নিশ্চয়ই মশায় কামড়ে রক্ত চুষে নিচ্ছে। তুর্য আশেপাশে তাকালো। উকিলকে উদ্দেশ্য করে বলল, আপনার এখানে কি মশারি আছে? উপস্থিত সবাই ভরকালো তুর্যের কথায়।
উকিল চকিত দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। এই প্রথম কিনা কেউ বিয়ে করতে এসে মশারি খুঁজছে। বিয়ে করতে এসে মশারি দিয়েই বা কাজ কি? উকিল কৌতূহল অনুভব করলেন, আগ্রহ নিয়ে বললেন, না তো, মশারি দিয়ে কি করবেন? তুর্য হাত উঠিয়ে 2 হাত দ্বারা ঠাস করে শব্দ করে মশা মারার চেষ্টা করলো। নাক মুখ কুচকে বলল, আমার বউকে মশা কামড়াচ্ছে। উকিল সহ সবাই ভেবাচাকা খেয়ে গেল। পৃথাও নিজের চিন্তা ভুলে ফ্যাল করে তাকিয়ে রইল তুর্যের পানে। বিয়ে করতে এসে কিনা এই লোক মশারি খুঁজছে, তাও কিসের জন্য? তার বউকে 2-1টা মশা কামড়াচ্ছে বলে? তুর্যের এ ধরনের কথাবার্তার সাথে আর কেউ পরিচিত না থাকলেও আরুষ ঠিক পরিচিত। ছেলেটা এগিয়ে এলো তুর্যের পানে, মাথা চুলকে বলল, অফিস কক্ষে মশারি কোথা থেকে আসবে স্যার? কয়েল থাকলেও থাকতে পারে। আরুষের কথা শুনে চকচক করে উঠল তুর্যের চোখ দুখানা। গদগদ হয়ে বলল, সাব্বাস বেটা, কে বলেছে তুই আকার রসিকার ছাড়া বলদ? এই তো তোর মাথায় বুদ্ধি আছে। ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে আমি তো কয়েলের কথা ভুলেই বসেছিলাম। কথাটা শেষ করে তুর্য ফিরে তাকালো উকিলের পানে। ভীষণ আশা নিয়ে শুধালো, আপনার অফিসে কয়েল আছে? উকিল তুর্যকে হতাশ করে জবাব দিলেন, না, আমার অফিসে কয়েলও নেই। তুর্যের মেজাজ খারাপ হলো কিছুটা। কি একটা অফিস যেখানে কিছু রাখে না, তার বউকে মশা কামড়াচ্ছে অথচ একটা কয়েল পর্যন্ত নেই। 1 মিনিট মশা কামড়াচ্ছে নাকি চুমু খাচ্ছে? তুর্যের হৃদয়টা হাহাকার করে উঠল। মস্তিষ্ক বলে উঠল, এত বছর বিয়ে করে বউকে এখনো চুমু খেতে পারলি না? অথচ দেখ মশাগুলো এসে কি সুন্দর তোর বউকে চুমু খেয়ে যাচ্ছে। ছি তুর্য, ছি। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, এই রাজশাহীর মশাগুলো বেয়াদব, অসভ্য মার্কা। কত বড় সাহস এদের! আমার বউকে চুমু খায়, আমার অধিকারে ভাগ বসায়। কথাগুলো বলেই তুর্য পাশ ফিরে তাকালো পৃথার পানে। মেয়েটা এখনো ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে তার পানেই। তুর্য ধমকে উঠল পৃথাকে, দাঁত কিরমির করে বলল, তাড়াতাড়ি কাগজের সইটা করে আমাকে উদ্ধার করো, আমার এই মামলাগুলোকে সহ্য হচ্ছে না। আকস্মিক ধমকে পৃথা কেঁপে উঠল। তুর্যের বলা শেষ কথাটা বোধগম্য না হলেও মুখ খুলে কিছু জিজ্ঞেস করল না আর। সামনে রাখা কলমটা হাতে নিয়ে কাগজে খসখসে ধ্বনি তুলে সই করে দিল দ্রুত। ব্যাস, তুর্য এবং পৃথার আইনি বিয়েও শেষ এবার। তুর্যের চিন্তা অনেকটাই কমল এবার। নিশ্চিন্ত মনে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। উকিলের সাথে শেষ একবার হাত মিলিয়ে এবং তার পাওনা পরিশোধ করে বেরিয়ে এলো অফিসের বাইরে। রাত বেড়েছে কিছুটা। চারদিকটা নিস্তব্ধ হয়ে পড়েছে। অন্ধকারেরা গ্রাস করে নিয়েছে পরিবেশ। এই নিস্তব্ধ অন্ধকারের বুক চিরেই হাইওয়ে ধরে সাই সাই করে গন্তব্যের পানে ছুটে চলছে তুর্যদের গাড়িটা। সামনে ড্রাইভিং সিটে বসে আরুষ গাড়ি চালাচ্ছে, আর পিছনের সিটে রয়েছে তুর্য আর পৃথা। তখন উকিলের অফিস থেকে বেরিয়েই গাড়িতে চেপে বসেছিল তারা 3 জন, আর গাছটা চেপেছে তাদের নির্ধারিত অন্য গাড়িতে। তুর্য আর পৃথা পাশাপাশি বসলেও দুজনের মধ্যে দূরত্ব রয়েছে বেশ। অবশ্যই এই দূরত্বটা রেখেছে পৃথা নিজেই। তুর্য আর একবার বলেনি কিছু। এমনি মেয়েটার উপর থেকে কম ধকল আর যায়নি, তাই নিশ্চুপভাবেই সবটা মেনে নিয়েছে সে। মেয়েটাকে একটু একা থাকতে দিয়ে নিজে মনোনিবেশ করলো মোবাইলে। খানিক সময় গড়ালো। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো পৃথার পানে। মেয়েটা গাড়ির সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধ লাগছে প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রী। তুর্যের দৃষ্টি মুগ্ধ হলো। হৃদস্পন্দন বাড়ল তরতর করে। হৃদয়ে নিষিদ্ধ অনুভূতিরা চনমনে হয়ে উঠল। এসব কি ভাবছে সে? একটা মেয়ের ঘুমন্ত অবস্থার সুযোগ নেবে? পরক্ষণে তুর্যের হৃদয় হানা দিল মেয়েটা তার স্ত্রী। আর স্ত্রীকে ভালোবাসে নিশ্চয়ই সুযোগ নেওয়া নয়। তুর্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো আরুষের পানে। ছেলেটাকে সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে। হাত বাড়িয়ে ঘুমন্ত পৃথাকে টেনে নিল নিজের কাছে। ইস, কি নরম নমনীয় শরীরখানা! তুর্যের শরীর শিউরে উঠল। স্ত্রীর শরীরের স্পর্শে হৃদস্পন্দন বাড়ল মুহূর্তে। নিষিদ্ধ চাওয়ারা চনমনে হয়ে গ্রাস করল মন মস্তিষ্ক। তুর্য ঢকিল, নিজেকে সংযত করার চেষ্টা চালালো, কিন্তু বরাবরের মতোই হৃদয় তার বিরুদ্ধে অবস্থান করছে। সে সান্নিধ্য চাইছে বউর। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, বউটাকে ভেবেছিলাম দেশি মুরগির বাচ্চার মতো হবে, কিন্তু না, এ তো দেখছি পোলট্রি মুরগির বাচ্চার মতো। না, অভদ্র বউটা আর আমার নিয়ন্ত্রণে রাখতে দিল না। এবার আর তুর্য নিজেকে সংবরণ করল না। ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল আরুষকে। বোকা ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে দিব্যি এক ধ্যানে গাড়ি চালিয়ে যাচ্ছে। তুর্য আরও সুযোগ পেল। বউর সুঢোল নরম কোমরখানায় নিজের পুরুষালী হাত চালিয়ে খুব সাবধানে নিয়ে নিল বাহুবন্ধনে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে এতটা গাঢ়ভাবে ছুঁয়েছে তুর্য। বিদেশে অনেক নারীদের সাথে ওঠা বসা থাকলেও বউর কথা ভেবে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্ব রেখেছে। সে না রাখতে চাইলেও তার মনটা জোর করে রাখিয়েছে। আজ প্রথম বউর এতটা নিকটে এসে নিজেকে কেমন ভীত লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। একবার ভাবল না, আজ এই পর্যন্তই থাক, বাকিটা পরে বাড়িতে গিয়ে দেখা যাবে, কিন্তু মন মানছে না।
পৃথার ঘুমন্ত মুখশ্রীটা খুব করে টানছে তুর্যকে। আবার মেয়েটার দিকে এগোতে গেলে হাঁটু কাঁপছে। কি একটা অবস্থা! শেষ পর্যন্ত হাঁটু দুটো তার সাথে বেমানি করছে। জীবনে কত বড় বড় কাজ করলো, কত গুন্ডা মাস্তানকে মেরে শুয়ে দিল, তখন হাঁটু কাঁপলো না, আর এখন মুরগির বাচ্চার মতো একটা বয়সেতে একটু উষ্ণ সময় কাটাতে এসে হাঁটু কাঁপছে। তুর্য রেগে গেল। হাঁটুর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, বজ্জাত হাঁটু, একবার বাড়িতে যাই তোদের দুটোকেই কেটে পানিতে ভিজিয়ে রাখবো, বেয়াদব, কাপাকাপির আর জায়গা পাস না। থামল তুর্য। গোল গোল চোখে নিজের হাঁটু দুটোর পানে তাকিয়ে বলল, এই তোরা আবার আমার পুরুষত্বের পানে আঙ্গুল তোলার জন্য কাপাকাপি করছিস না তো? এইসব কাপাকাপি তো মেয়েদের স্বভাব। ভাগ্যিস বউটা আমার জেগেনি, নয়তো নির্ঘাত আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে জ্ঞান হারাতো। তুর্য ধাতস্থ করল নিজেকে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বউয়ের মুখপানে। মনের মধ্যে একটু সাহস জুগিয়ে আলতোভাবে নিজের কম্পমান ওষ্ঠজোড়া ছোঁয়ালো বউর কপালে। ব্যাস, তুর্যের শরম ভেঙে গেল। আর একবার শরম ভাঙলে সে যে গরম হয়ে যায় তা জনগণের জানা কথা। এবার আর তুর্যের কাঁপাকাঁপি হলো না। হৃদয়ে বেশ উষ্ণ অনুভূতি নিয়ে একটু ঝুঁকে আলতোভাবে চুমু খেল বউয়ের কোমল গাল দুখানায়, নাকের ডগায় বন্ধ হওয়া চোখের পাপড়িতে। এরপর বাকি রয়েছে পৃথার ওই পদ্ম পাপড়ির ন্যায় গোলাপি কোমল ওষ্ঠজোড়া। ওই ওষ্ঠের স্বাদ কেমন হবে? নিশ্চয়ই মিষ্টি উষ্ণময় অনুভূতিপূর্ণ হবে। এই প্রথম কোনো নারীর ওষ্ঠে চুমু খাবে তুর্য। দেহ মন শিহরণে অভিভূত হলো ছেলেটার। ঘোর লাগা দৃষ্টিতে তুর্য তাকালো পৃথার পানে। ধীরে ধীরে ঝুঁকে গেল মেয়েটা নরম ওষ্ঠের পানে। এ তো আর একটু হলেই দুজনের ওষ্ঠের মিলন ঘটবে। তুর্য নিজের ওষ্ঠে বউর নরম ওষ্ঠের ছোঁয়া পাবে। ঠিক তখনই তরক করে চোখ মেলে তাকালো পৃথা। তুর্যকে এত নিকটে দেখে বিস্মিত হলো মুহূর্তে। তুর্য বিস্ময়ের চরম পর্যায়ে। এমন একটা মুহূর্তে মেয়েটার চোখ খুলতে হলো। আর একটু ঘুমালে কি এমন হতো? দুজনে চোখ বড় বড় করে তাকালো দুজনের পানে। ছিটকে দুই দিকে সরে গেল দুজন। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আপনি আমার ঘুমের সুযোগ নিয়েছিলেন, ব্রিটিশ অসভ্য পুরুষ! তুর্য অপ্রস্তুত হলো। প্রথমবারের মতো বউর একটু কাছাকাছি গিয়ে এখন কিনা ঝাড়ি খেতে হবে। তবে সে নির্লজ্জ। আরুষ না থাকলে এসবে তার কিছুই আসত যেত না। বউয়ের ঝাড়ি খেতে খেতেও টপাটপ বউয়ের গালে 2-4টা চুমু বসিয়ে দিত। লজ্জা তো প্রথম চুমুতেই ভেঙে গেছে। কিন্তু এ বেটা আরুষের সম্মুখে বউয়ের ঝাড়ি খাওয়াটা দৃষ্টিকটু, এক প্রকার মান ইজ্জতের দফা রফা। না, বয়সে ছোট ছোট বাচ্চা ছেলেদের সম্মুখে নিজের মান ইজ্জত এভাবে হারানো যায় না। নিজের অপ্রস্তুত ভাবকে নিজের ভিতরেই দাফন করল তুর্য। গলা উঁচিয়ে পৃথাকে বলল, আমি তোমার ঘুমের সুযোগ নিচ্ছিলাম নাকি তুমি আমার? ছি বউ, কেবল আইনিভাবে বিয়েটা সারলাম, একটু বাড়ি পর্যন্ত যেতে তো সময় দিবে, তা নয় গাড়ির মধ্যেই এইটুকু তর সইল না তোমার? কথাটা বলে তুর্য নিজের চোখ মুখে লজ্জালু ভাব ফুটিয়ে তুলল। লাজুক সুরে বলল, ইস, আমার এখন লজ্জা লাগছে। এই মুখ আমি আরুষকে কিভাবে দেখাবো? পৃথা যেন আকাশ থেকে পড়ল। সে আবার কি করলো? সে তো ঘুমেছিল এতক্ষণ। পৃথা হতপাক সুরেই বলল, আমি কি করলাম? তাছাড়া আপনি আমার কাছাকাছি এসেছিলেন, আমি না। তুর্য তাকালো পৃথার পানে, নিজের সিটের দিকে ইশারা করে বলল, চেয়ে দেখো, আমি আমার সিটের সাথে বসেছিলাম তখন, কিন্তু তুমি তোমার সিট থেকে সরে এসেছিলে। অর্থাৎ তুমি আমার দিকে এসেছো, আমি তোমার নিকটে ততটা আগাইনি। এখন তুমি বলো কে কার কাছাকাছি গিয়েছিল? পৃথা তাকালো নিজের অবস্থানের পানে। স্মরণে আনার চেষ্টা করলো তুর্যের থেকে ছিটকে সরে আসার আগে নিজের অবস্থানের কথা। বেশ গভীর চিন্তা ভাবনায় সে খুঁজে পেল পৃথা নিজের সিট থেকে সরে গিয়েছিল। অর্থাৎ সে গিয়েছে তুর্যের কাছাকাছি। লজ্জা পেল পৃথা। সে ঘুমের মধ্যে কিনা একজন পুরুষের নিকট এভাবে চলে গিয়েছিল। তুর্য তাকে কি ভাবল? নিশ্চয়ই গায়ে পড়ামি। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। আমতা আমতা করে বলল, না মানে ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম বোধ হয়। তুর্য ঠোঁট কামড়ে হাসল। নিজেকে ভালো সাজিয়ে বলল, আরে এ বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না কোনো, আমরাই তো। পৃথা আর কিছু বলল না। গাড়ির জানালার পানে মুখ করে তাকালো বাইরের দিকে। তুর্য স্বস্তির নিঃশ্বাস পেল। ভাগ্যিস পৃথার দিকে মাত্র একটুখানি চেপে বসেছিল, তারপর নিজের হাত বাড়িয়ে পৃথাকে তার সিট থেকে সরিয়ে নিজের দিকে টেনে এনেছিল। তাই তো মেয়েটাকে এভাবে চুপ করিয়ে দেওয়া গেল, নয়তো তার মতো একজন সুপুরুষের মানিজ্যিতর এখন দফা রফা হয়ে যেত। প্রায় শেষ রাত। ঢাকার মতো ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধতায় ঘেরা এই মুহূর্তে। পুরো শহর যেন গভীর ঘুমে নিমজ্জিত। তুর্যদের গাড়িটা মাত্র এসে থামল চৌধুরী বাড়ির সম্মুখে। সময় ব্যয় না করে পৃথাকে নিয়ে দ্রুতই গাড়ি থেকে নেমে দাঁড়ালো তুর্য। পৃথা গোল গোল চোখে তাকালো তার সম্মুখে দাঁড়ানো বিশাল বিল্ডিংটার পানে। কারুকার্য খচিত, বেশ শৌখিন বিল্ডিংটা। বাড়িটা দেখেই মেয়েটা আন্দাজ করে নিল তুর্যদের অর্থবৃত্ত সম্পর্কে। পৃথাদের পরিবার বেশ সচ্ছল হলেও বর্তমানে তুর্যদের মতো হয়তো এত নয়। মেয়েটার হৃদয়ে কেমন ভয় করা নাড়ল।
বিয়েটা 7 বছর আগে হলেও শ্বশুরবাড়িতে তার আসা এই প্রথম। হয়তো 7 বছর আগে এই বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় ছিল তার, কিন্তু এখন সবাই অপরিচিত। এদের কার চেহারা কেমন ছিল তাও খুব একটা স্মরণে নেই পৃথার। মেয়েটা অভিমানে নিজের পরিবার তো ছেড়ে চলে এলো, কিন্তু এখন এই পরিবারের লোকেরা কেমন হবে? এত বছর পর তাকে মেনে নিবে তো, নাকি জীবনে নেমে আসবে নতুন কোনো যন্ত্রণা? পৃথার ভাবনার মধ্যে তার এক হাত ধরল তুর্য। হয়তো বুঝলো সে পৃথার চিন্তাভাবনা। ভরসা দিয়ে বলল, ভয় পেও না, চলো আমার সাথে। কথাটা বলে আর সময় ব্যয় করল না তুর্য। পৃথার হাত টেনে নিয়ে এলো বাড়ির সদর দরজার সম্মুখে। আরও সে এসেছে তাদের পিছু পিছু। তুর্য নিজের হাত উঠিয়ে বাড়ির কলিং বেলটা চাপলো। 1 বার 2 বার 3 বার, না, কেউ খুলছে না। হয়তো গভীর নিদ্রা মত্ত বাড়ির সবাই। তুর্য আর অপেক্ষা করলো না, পকেট থেকে নিজের মুঠো ফোনটা বের করে কল লাগালো কাউকে। কল ধরার সাথে সাথে শুধু এটুকু বলল, তাড়াতাড়ি দরজা খোল। মিনিট 2-1-এর মধ্যেই বন্ধ দরজাটা খুলে গেল। ওপাশ থেকে দেখা মিল ঘুমজড়িত চোখ মুখের একজন যুবককে। বলিষ্ঠ দেহে একখানা ধূসর বর্ণের টি শার্ট জড়িয়েছে আর পরনে 3/4 প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। মুখের আদলে অনেকটা তুর্যের সাথে মিল রয়েছে, তবে ফর্সাটা তুর্যের থেকে একটু কম। হবে নাই বা কেন? তুর্য তো এত বছর বিদেশে ছিল, আর এ ছেলে দেশে। ছেলেটা অবাক চোখে তাকিয়ে রয়েছে তুর্য এবং পৃথার পানে। তুর্য ভ্রু কুচকালো, কণ্ঠে কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, তোর দামড়ার মতো দেহটা নিয়ে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়া তৌফিক, আমি ভেতরে ঢুকবো। ভাইয়ের কথা টনক নড়ল তৌফিকের। নয়তো এত রাতে ভাইয়ের পাশে এক রমণীকে দেখিয়ে নিজের হুঁশ খেয়াল হারিয়ে ফেলেছিল ছেলেটা। তৌফিক তড়িঘড়ি করে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়ালো। তুর্য সেদিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পৃথার পানে। আদেশে সুরে বলল, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। কথাটা বলে তুর্য লম্বা লম্বা পা ফেলে গেল ভেতরের দিকে। একেবারে মা বাবার কক্ষের সম্মুখে গিয়ে পা থামালো তার। এত রাতে যদিও মা বাবার কক্ষে এভাবে টোকা দিতে ইতস্তত লাগছে, তবুও উপায় নেই। তুর্য আলতোভাবে টোকা দিল বন্ধ দরজায়। মৃদু সুরে ডাকল, মা, মা। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। এবার তুর্য একটু জোরেই টোকা দিল দরজায়, গলা বাড়িয়ে ডাকলো, মা, ও মা। এ পর্যায়ে দরজা খুললেন তাহমিনা বেগম। সম্মুখে এতদিন পর এত রাতে ছেলেকে দেখেও চমকালেন না একটু, বরং বিরক্তি নিয়ে বললেন, কি হয়েছে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। কই, এতদিন পর বাড়িতে ফিরেছে, মা একটু আদর যত্ন করবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করে শার্ট ভেজাবেন তা নয়। আচ্ছা, এটা তার নিজের মতো? মাঝে মাঝে সন্দেহ লাগে তুর্যের। সে যাই হোক, এখন অত কিছু ভাবার সময় নেই। ছেলেটা মায়ের পানে তাকে থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে ফিরেছি মাত্রই, সাথে তোমার। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন তাহমিনা বেগম। কপাল কুঁচকে বললেন, এত রাতে ফেরার কি দরকার ছিল? কাল দিনে ফিরতে আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙত না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার সন্দেহ গাঢ় হলো, এটা সত্যি তারই মা তো? পরক্ষণে তুর্য হৃদয়ে কড়া নাড়ল। তাহমিনা বেগম তার মা হওয়ার সাথে সাথে ঘসেটি বেগমের বংশধর তো, এর দ্বারা সব সম্ভব। সেই ভোকালাকে ঘসেটি বেগম নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে পুরো বঙ্গদেশকে পরাধীনতার শিকল পরিয়ে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছিল। সেই তুলনায় তার বংশধরেরা তো কিছুই করছে না। তুর্য সময় নিল না বেশি, থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে তোমার বৌমাকে যুদ্ধ করে নিয়ে এসেছি, বাইরে দাঁড় করিয়ে রেখেছি। বরণ করে ঘরে তুলবে নাকি আমি ঘরে নিয়ে আসব? পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে নিজের প্রথম ছেলের বউকে একটু বরণও করতে পারলাম না। তাহমিনা বেগমের চোখ বড় বড় হলো। অবিশ্বাস্য কণ্ঠে বললেন, সত্যি তুই পৃথাকে নিয়ে এসেছিস? তুর্য উপর নিচ মাথা নাড়ালো, মুখে বলল, হ্যাঁ। তাহমিনা বেগম যেন লাফিয়ে উঠলেন। চোখ মুখে তার ঘুম ঘুম ভাবটা কেটে গেল এক মুহূর্তেই। খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে, এই প্রথম আমার মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদা যত সব অকাজ করে বেড়াস। তুর্য ছোট ছোট হলো। তার মা তার প্রশংসা করলো নাকি অপমান করলো বোধগম্য হলো না ঠিক। তুর্য থমথমে কণ্ঠেই বলল, তোমার বৌমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছি মা। তাহমিনা বেগমের চোখ মুখ গম্ভীর হলো। ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, আগে বলবি না? রাজশাহী থেকে কল করে বললি না কেন তুই পৃথাকে নিয়ে আসছিস, বেয়াদব? কথাটা বলে থামলেন তাহমিনা বেগম। হন্তদন্ত হয়ে ছুটলেন পৃথার পানে। ব্যস্ত কণ্ঠে বললেন, ইস, মেয়েটা কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই পা ব্যথা করছে। মায়ের এহেন কথায় তোর অবাক না হয়ে পারল না। বেচারা এতদিন পর বাড়িতে ফিরল, সেদিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার মায়ের, অথচ পুত্রবধূর জন্য দরদের শেষ নেই। একদম লাফিয়ে চলে গেল পুত্রবধূর নিকটে। তা ছেলে না থাকলে ছেলের বউটা আসতো কোথা থেকে? তুর্য মায়ের পিছু পিছু ছুটল, ঠোঁট উল্টে বলল, আমারও পা ব্যথা করছে মা, এতটা পথ জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত বেশ।
তাহমিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, তোকে এত রাতে ফিরতে বলেছে কে? কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতি। এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক, জ্বালাস না আমাকে। তুর্য দাঁড়িয়ে পড়ল, বিড়বিড়িয়ে বলল, ঘসিটি বেগমের প্রধান বংশধর। তাহমিনা বেগম ব্যস্ত ভঙ্গিতে পা রাখলেন বসার কক্ষে, এক পলক তাকালেন পৃথার পানে। মেয়েটা ঘোমটা মাথায় নিচের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন পর পৃথাকে দেখি হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন তিনি। উৎফুল্ল হয়ে ডাকলেন বাড়ির সবাইকে, গলা উঁচিয়ে বললেন, কই সব তোমরা, দেখিয়ে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যে তাহমিনা বেগমের হাঁক ডাকে ঘুম ছেড়ে সবাই জড়ো হলো বসার কক্ষে। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজায় দাঁড়ানো কালো শাড়ি পরিহিত রমণীর পানে। তাহমিনা বেগম দেরি করলেন না, যাদের সাথে নিয়ে ছুটলেন বরণডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ আজ এত বছর পরে বাড়ির চৌকাঠে পা দিয়েছে, তাকে কি আর বরণ না করে ঘরে তোলা যায় নাকি? ঘরে যা যা ছিল তা দ্বারাই অল্প সময়ের মধ্যে বরণ সাজিয়ে নিলেন বাড়ির মহিলাগণ। অতঃপর ছুটে এলেন আবার বসার কক্ষে। তাহমিনা বেগম হাতে বরণডালা নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালেন পৃথার মুখোমুখি। হাসি মুখে বরণ করতে শুরু করলেন শখের পুত্রবধূকে। শুধুমাত্র তিনি একা নন, তুর্যের চাচিরাও এই শেষ রাতে উঠে বরণ করে নিলেন পৃথাকে। মেয়েটা অবাক চোখে দেখছে সবাইকে। সে ভাবতেই পারেনি এত সহজে সবাই তাকে আপন করে নেবে। এই শেষ রাতে উঠে হুলস্থুল বাঁধিয়ে বরণ করে নেবে তাকে। একটু আগে পৃথার মনে জন্মানো ভয়টা উবে গেল। কিছুটা হলেও স্বস্তি পেল মেয়েটা। বরণ শেষ হতে তাহমিনা বেগম যেন হামলে পড়লেন পৃথার উপরে, নিজের সাথে জড়িয়ে নিয়ে বললেন, কত বড় হয়ে গেছে মেয়েটা, সেই কবে দেখেছিলাম তোকে। কথাটা বলি আবার পৃথাকে ছেড়ে দাঁড়ালেন তাহমিনা বেগম। মেয়েটার এক গালে হাত রেখে অনুতাপের সুরে বললেন, এতদিন ধরে প্রতিটা দিন আমি গুমড়ে মরেছি। ভেবেছি আমার ভুলের জন্য তোর জীবনটা নষ্ট করে দিয়েছি, হয়তো তোর সাথে অন্যায় করেছি আমি। থামলেন তাহমিনা বেগম, একটু স্বস্তি নিয়ে বললেন, যাক দেরিতে হলো আমার ছেলেটা সুবুদ্ধি হয়েছে, একটু তোকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতে না হতেই পেছন থেকে শোনা গেল মোজাম্মেল চৌধুরীর কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে তিনি বললেন, মেয়েটাকে কি দরজার সম্মুখেই দাঁড় করিয়ে রাখবে নাকি? এমনি কতটা পথ জার্নি করে এসেছে ওরা। স্বামীর কথা টনক নড়ল তাহমিনা বেগমের। কপালে হাত দিয়ে বললেন, দেখেছিস, তোকে এতদিন পর কাছে পেয়ে আমি সব কিছু ভুলেই বসেছিলাম। থামলেন তাহমিনা বেগম। পৃথার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালেন তুর্যের মেজো কাকার মেয়ে ইরার পানে। আদেশে সুরে বললেন, তোর ভাবিকে তোর রুমে নিয়ে যা তো ইরা। মেয়েটা কতটা পথ জার্নি করে এসেছে, ওর এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। মায়ের কথা ভ্রুদয় কুঁচকে এলো তুর্যের। তার এত বড় একটা রুম থাকতে তার বউ ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে ইরা রুমে কেন যাবে? তুর্যের চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো, আমার রুম থাকতে আমার বউ বিশ্রাম নিতে ইরা রুমে কেন যাবে? তাহমিনা বেগম ঘাড় বাঁকিয়ে তাকালেন ছেলের পানে, স্বাভাবিক কণ্ঠে বললেন, কারণ ও তোমার সাথে তোমার রুমে থাকবে না। প্রথমত তুমি বিয়ের আসরে ওকে ত্যাগ করেছিলে, এটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আর দ্বিতীয়ত ওর এখনো 18 বছর হয়নি, তাই তোমরা আপাতত আলাদাই থাকবে। তুর্য হতবাক হয়ে পড়ল মায়ের কথায়। এসব কি বলছে তার মা? সে পৃথার সাথে থাকতে পারবে না? এত বছর এত অপেক্ষার পর বউকে কাছে পেয়েও বউর থেকে আলাদা থাকতে হবে? 18 বছরের অপেক্ষা করতে হবে? না, এরা আর ভালো হতে দিল না তুর্যকে। রাজশাহী থেকে ফেরার পথে ছেলেটা বেশ সময় নিয়ে ভেবেছিল বউ নিয়ে বাড়ি ফিরে ভালো হয়ে যাবে সে। এতদিন একা থাকলেও এখন বউ নিয়ে ফিরছে, একটা ভার ভার্তিকতার ব্যাপার স্যাপারও তো আছে। কিন্তু না, এই পরিবারের মানুষগুলোর জন্য আর ভালো হওয়া হলো না তুর্যের। ছেলেটা উঠে দাঁড়ালো। মায়ের কথার বিরোধিতা করে সে বলল, অসম্ভব। এত যুদ্ধ করে বউ এনেছি আলাদা থাকার জন্য নাকি? আমি আমার বউ ছাড়া এক মুহূর্তের জন্যও একা থাকতে পারবো না। পৃথা ভরকালো, হতবাক নয়নে তাকালো তুর্যের পানে। বাড়িতে বাবা মা ভাই বোন চাচা চাচি এতগুলো লোকের সম্মুখে মানুষটা কেমন নির্লজ্জের ন্যায় অকপটে বলল বউ ছাড়া থাকতে পারবে না। তুর্যের লজ্জা না লাগলেও পৃথার লজ্জা লাগলো ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, চুপ করুন নির্লজ্জ পুরুষ মানুষ, বাবা মা চাচা চাচিকে তো একটু তোয়াক্কা করুন। কিন্তু আফসোস পৃথা এমন কিছু বলতে পারল না। আজ এত বছর পর প্রথম এ বাড়িতে এসেছে, তাও নতুন বউ হিসেবে। এখনই এসব কথা বলা মোটেই শোভা পায় না তার। পৃথা নিজের লজ্জা নিয়ে নতমস্তকে বসে রইল। তাহমিনা বেগমের ছেলের এহেন বেলাজ কথা আশ্চর্য হলেন ভীষণ। তার ছেলে আগে তো এতটা বেলাজ ছিল না। বিদেশ থেকে ফিরে আসার দিন আর আজ এই 2 দিনেই ছেলে নির্লজ্জ ধাঁচের কথায় বিরক্ত তিনি। তাহমিনা বেগম কপাল কুঁচকে তাকালেন ছেলের পানে, বিরক্তি নিয়ে বললেন, এসব কথা বিয়ের আসর ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না তোমার? এখন এসব নির্লজ্জ ধাঁচের কথা বন্ধ করে নিজের রুমে যাও, ঝামেলা করো না। তুর্য তাকালো মায়ের পানে, দাঁতের দাঁত চেপে বলল, আমি মোটেই ঝামেলা করছি না মা, ঝামেলা করছো তুমি। এতদিন ধরে অপেক্ষা করে ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে বউকে নিয়ে এসেছি কি আলাদা থাকার জন্য নাকি? তাহমিনা বেগম তেতে উঠলেন, ধমকে সুরে বললেন, তুর্য
তুর্য ততটা পাত্তা দিল না মায়ের ধমককে। সে তাকালো বাবার পানে, হুমকি দিয়ে বলল, বাবা, তোমার বউকে বারণ করো। তোমার বউ আর একটা বার যদি আমার বউকে আমার থেকে আলাদা করার চেষ্টা করে, তবে আমিও কিন্তু তোমাকে তোমার বউ থেকে আলাদা করে দেব। মোজাম্মেল হক কেসে উঠলেন ছেলের কথায়। বাড়ির সবাই ঠোঁট টিপে হাসছে মা ছেলের কাণ্ডে। যেমন মা তেমন তার ছেলে, দুজনের কেউ কারো থেকে কম যায় না। কিন্তু এর মাঝখানে ফেসে গেলেন মোজাম্মেল হক। লোকটা হাঁসফাঁস করে উঠলেন। সে ঠিক জানে ছেলে তার এক কথার মানুষ। ছেলে যখন বলেছে পিতার সাথে তাকে থাকতে না দিলে সেও তাহমিনা বেগমের থেকেও তাকে আলাদা করে দিবে, তার মানে করবেই করবে। শেষে কিনা এই বুড়ো বয়সে তাকে বৌছাড়া হতে হবে। মোজাম্মেল হক তাকালেন স্ত্রীর পানে, আমতা আমতা করে বলেন, বলছিলাম কি তাহমিনা? ব্যাস এইটুকু বলে থামতে হলো তাকে। তাহমিনা বেগম জ্বলে উঠলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, একদম ছেলের হয়ে সুপারিশ করবে না আমার কাছে। আমি যখন বলেছি ওরা আলাদা আলাদা থাকবে, তার মানে আলাদা থাকবে। তুর্যও তেতে গেল, ক্রোধিত কণ্ঠে বলল, 7 বছর পর দেশে ফিরেছিলাম, বউয়ের খোঁজ করেছি, তোমাদের কাছে বারবার জিজ্ঞেস করেছি আমার বউয়ের কথা, একটা মানুষ আমাকে সাহায্য করনি। এখন যখন নিজের যোগ্যতা খুঁজতে খুঁজতে বউকে পেয়েছি, তখন উঠে পড়ে লেগেছ আমাকে বউর থেকে আলাদা করতে। তা তো আমি হতে দেব না। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যকে শাসিয়ে বলেন, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো তুর্য। আর তাছাড়া আমি তো তোমাকে তোমার বউয়ের থেকে সারা জীবনের জন্য আলাদা থাকতে বলিনি। ওর 18 বছর হোক, তারপর না হয় একসাথে থাকবে। আর তো মাত্র কয়েকটা দিন। তুর্যের মেজাজ গরম হলো। 10 বছর বয়সী মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে এখন একটা নাটক শুরু করেছে সবাই মিলে। 10 বছরের একটা মেয়েকে 20 বছরের এক যুবকের সাথে বিয়ে দিতে এদের কারো বিবেকে বাঁধেনি। এখন 17 বছরের একটা মেয়েকে তার স্বামীর কক্ষে পাঠানোতে বিবেকে বাঁধছে। 18 বছর না হলে স্বামীর সাথে থাকা যাবে না, অথচ 10 বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে? কি অমায়িক যুক্তি এদের! আচ্ছা, তখন যদি তুর্য বিয়ের আসর ছেড়ে বিদেশে না যেত, পৃথার সাথে থাকতে চাইতো, তখন কি করতো এরা? একজন 10 বছরের মেয়ের কোনো শারীরিক চাহিদা নাই, থাকতে পারে, কিন্তু একজন 20 বছরের যুবকের শারীরিক চাহিদা অবশ্যই ছিল। নিজেকে বিবাহিত জেনে সে যদি তখন নিজের শারীরিক চাহিদাকে নিয়ন্ত্রণ না করতে পারত, তখন কি হতো? নিশ্চয়ই ভুগতে হতো এই ছোট্ট মেয়েটাকে। তুর্য ক্রোধে দিশাহারা হলো, শক্ত কণ্ঠে বলল, আমার বউ আমার সাথে আমার কক্ষেই থাকবে, দেখি কে আটকায়। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, বাবা মা চাচা চাচিদের সম্মুখে তোমার এসব কথা বলতে একটু লজ্জা করছে না তুর্য? নির্লজ্জ ছেলে একটা। তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল, ঘসিটি বেগমের ছেলে তো, তাই লাজ লজ্জা একটু ছোটবেলা থেকেই কম আমার। তাহমিনা বেগম ছেলেকে চোখ রাঙালেন, শাসিয়ে বললেন, একদম আজে বাজে কথা বলবে না বেয়াদব ছেলে। এত বছর বিদেশের মাটিতে থেকে লাজ লজ্জা ছোট বড় সব জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছ নাকি? তুর্য পাত্তা দিল না মায়ের কথায়। এগিয়ে গিয়ে সে পৃথার এক হাত চেপে ধরল নিজের হাত দ্বারা, স্বাভাবিক কণ্ঠেই বলল, রুমে চলো তো বউ, কতটা পথ জার্নি করে এসেছি, এখন তোমাকে নিয়ে আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তুর্যের এহেন বেলাজ কথায় হতবাক হলেন উপস্থিত সবাই। তাহমিনা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, পরক্ষণে নাক মুখ কুঁচকে বলেন, বেলাস নির্লজ্জ ছেলে, এতক্ষণ কি বললাম তোমার কানে যায়নি? পৃথা তোমার সাথে তোমার রুমে থাকবে না, ওর জন্য আমি অন্য রুমের ব্যবস্থা করছি, ও সেখানেই থাকবে। তুর্য তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি নির্লজ্জ হতে পারি মা, কিন্তু শরমহীন নই। তাই এখনও বউকে সবার সম্মুখে কোলে তুলে নিয়ে নিজের রুমে ঢুকে যায়নি। দয়া করে তুমিও আমাকে তেমন কিছু করতে উস্কে দিও না। তাহমিনা বেগম আর কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। এতক্ষণ ধরে তো কম বললেন না, তবুও তার বিলাত ছেলেকে শোনাতে পারলেন না কিছুই। তার এক কথা বউর আলাদা থাকবে না। এরপর আর কী বা বলা থাকতে পারে? তুর্যের হয়তো লাজ লজ্জা নাও থাকতে পারে, কিন্তু তার তো আছে। তারপরও এতক্ষণ কম যুদ্ধ চালালেন না তিনি। তাহমিনা বেগমের ভাবনার মধ্যে তুর্যের ছোট ভাই তারেক এগিয়ে এলো ভাইয়ের পানে। এতক্ষণ সে দাঁড়িয়েছিল এখানেই, গোল গোল চোখে দেখছিল পরিস্থিতি, কিন্তু ভাইয়ের শেষ কথাটায় আর দাঁড়িয়ে থাকতে পারল না তারেক। এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি, মাথা চুলকে প্রশ্ন করল, নির্লজ্জ আর শরমহীন কি আলাদা ভাই? এই শব্দ দুটোর মধ্যে পার্থক্য কি? তুর্য সরু দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, ঠান্ডা কণ্ঠে বলল, নির্লজ্জ শব্দটা 4টা অক্ষর দ্বারা গঠিত এবং শব্দের শেষে যুক্তবর্ণের ব্যবহার রয়েছে, আর শরমহীন শব্দটা 5টা অক্ষর দ্বারা গঠিত এবং পুরো শব্দটাতে কোনো যুক্তবর্ণ নেই। ভাইয়ের কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল তারেক। পৃথা থেকে বছরে খানিকের বড় হবে সে।
এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে ছেলেটা। শ্রেণীতেও মেধাবী হিসেবে বেশ নামডাক আছে তার, কিন্তু এত পড়াশোনা এবং এত বইয়ের মধ্যেও নির্লজ্জ আর শরমহীন শব্দের এমন কোনো পার্থক্য কখনো খুঁজে পায়নি। ছেলেটা গভীর চিন্তায় নিমগ্ন হলো। এতদিন তার পড়াশোনা ভুল ছিল, নাকি তার বিলেত পাশ করা ভাই ভুল বলছে? তুর্য এর মধ্যে প্রেতার হাত ধরে টান লাগালো, আবার বলল, রুমে চলো বউ। প্রেতা হাঁসফাঁস করছে, লজ্জা লাগছে তার। তাহমিনা বেগম এত করে বললেন দুজনের আলাদা রুমে থাকার কথা, সেখানে কিভাবে সে ড্যাং ড্যাং করে তুর্য রুমে গিয়ে থাকবে? তাছাড়া তুর্যকে চিনে বা কয়দিন সে? যতই বিয়ে হোক, এভাবে হঠাৎ এক পুরুষের সাথে এক কক্ষে একসাথে থাকতে যে কোনো মেয়েরই ইতস্তত লাগবে। তার উপর যদি হয় আবার আলাদা রুমে থাকা নিয়ে এত ঘটনা। প্রীতা ঠায় দাঁড়িয়ে রইল। তুর্যের টানাটানিকে উপেক্ষা করে এক পাও এগোলো না সে। তুর্যের ভ্রুদয় কুঁচকে এলো। তীক্ষ্ণ কণ্ঠে সে পৃথাকে বলল, তুমি আমার সাথে আমার রুমে যাবে, নাকি আমি আবার সত্যি সত্যি কোলে নিব তোমায়? পৃথা শিউরে উঠল। সে বেশ জানে এই পুরুষ বিদেশ ফেরত নির্লজ্জ। তার কথা অমান্য করলে যখন বলেছে কোলে নিবে, তখন সে কথা তুর্য রাখবেই। স্থানকাল পাত্র কোনো কিছু বিবেচনা করবে না। পৃথা আরও চোখে একবার তাকালো উপস্থিত সবার পানে। এতগুলো মানুষের মধ্যে কোলে নিলে তাকে হয়তো আরও বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হবে। প্রথম দিন শ্বশুরবাড়িতে ঢুকে মানের যুদ্ধে দফা রফা হয়ে যাবে নির্ঘাত। তার থেকে এই মুহূর্তে তুর্যের কথা শোনাই শ্রেয় বলে মনে হলো পৃথার। মেয়েটা তুর্যের পিছু পিছু পা বাড়ালো। তুর্যের ওষ্ঠে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। সে পৃথার এক হাত বগল দাবা করে তাকালো মায়ের পানে। ওষ্ঠে হাসি বজায় রেখেই বলল, দোয়া করো মা, বিশাল এক যুদ্ধ শেষে তোমার ছেলে তার বউকে নিয়ে রুমে যাচ্ছে। তাহমিনা বেগম তেতে উঠলেন। তুর্যের পানে তেড়ে গিয়ে বলেন, হতচ্ছাড়া, দাঁড়া তুই। এক চলে তোর হাসি আমি বের করে দিচ্ছি বেয়াদব। মায়ের কথা শুনে তুর্য নিজের পায়ের গতি বাড়ালো। বলা তো যায় না কখন এসে পেছন থেকে তার বউকে টেনে ধরে। ব্যস্ত হয়ে ছেলেটা পৃথাকে নিয়ে কেটে পড়ল। দ্রুত নিজের কক্ষে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দিল। তাহমিনা বেগম গর্জে উঠলেন আরও। ছেলের সাথে না পেরে তাকালেন স্বামীর পানে। ঝাঁঝালো কণ্ঠে বললেন, দেখলে দেখলে তোমার ছেলের কীর্তিকলাপ? মোজাম্মেল চৌধুরী এগিয়ে এলেন স্ত্রীর পানে। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আহা রাগ করো না তাহমিনা, অতিরিক্ত রাগ তোমার শরীরের পক্ষে ভালো না, প্রেশার ফল করতে পারে। তাহমিনা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে। দাঁতে দাঁত চেপে বলেন, এই তোমার লাই পেয়ে পেয়েই ছেলেটা এমন বকে গেছে। যেমন বাপ তেমন তার ছেলে। মোজাম্মেল চৌধুরী মনে মনে ভেঙচি কাটতেন। চিৎকার করে বলতে চাইলেন, ওখানে যেমন বাপ তেমন তার ছেলে হবে না? হবে যেমন মা তেমন তার ছেলে। এই ছেলে মোটেও আমার মতো হয়নি, হয়েছে একদম তোমার মতো, যেন মায়ের কার্বন কপি। মনে মনে এত কথা বলল, মুখে কিছুই বলতে পারলেন না মোজাম্মেল চৌধুরী। পুরুষ মানুষ বাইরে যতই বাঘ হোক না কেন, স্ত্রীর সম্মুখে তারা সর্বদাই বিড়াল। মোজাম্মেল চৌধুরীও তার ব্যতিক্রম নয়। বাইরে কত বড় ব্যবসা সামলায়, বড় বড় জনমানবের সাথে উঠা বসা তার, অথচ বাড়িতে বউ সম্মুখে কণ্ঠে কথা বের হতে চায় না। তার উপর এখন তার বউ যে পরিমাণ রেগে আছে, তাতে কিছু বললে ছেলেকে রেখে তাকে গরম তেলে ভাজা ভাজা শুরু করবে। মোজাম্মেল চৌধুরী মনের কথা মনেই চেপে রাখলেন। ব্যস্ত হলেন স্ত্রীকে শান্ত করতে। কক্ষে ঢুকে হাঁপাতে লাগলো তুর্য, যেন কত বড় লড়াই করে ফিরেছে সে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে ঠিক করলো ছেলেটা। অতঃপর স্বাভাবিক কণ্ঠে পৃথাকে বলল, যাও ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি। পৃথা শুনল তুর্যের কথা, কিন্তু গেল না সে ফ্রেশ হতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উসখুস করছে মেয়েটা। তখন পরিবারের উপরে অভিমান করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল পৃথা। মোবাইলটা পর্যন্ত সাথে আনা হয়নি। এই শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে একটু কোমল পোশাক তো তারও পরতে ইচ্ছে করছে, কিন্তু শাড়ি ছেড়ে পরবে কি, কিছুই তো আনা হয়নি। মুখ ফুটে তুর্যকেও বলতে পারছে না কিছু। লোকটা আবার কি না কি মনে করে। তাছাড়া এখন অবধি তুর্যের সাথে ততটাও ফ্রি নয় সে। সাধারণ কিছু বলতে গেলে অস্বস্তি লাগে। পৃথাকে ফ্রেশ হতে যেতে না দেখে তার পানে তাকালো তুর্য। হয়তো বুঝলো মেয়েটার উসখুসের কারণ। তুর্য পকেট থেকে মোবাইল বের করলো। কাউকে কল করে শুধুমাত্র বলল, লাগেজগুলো রুমে দিয়ে যা। খানিক সময় অতিবাহিত হতেই বন্ধ দরজায় টোকা পড়ল। তুর্য দরজাটা খুলে দিতে আরুষ দুটো বড় বড় লাগেজ নিয়ে ঢুকলো ভিতরে। লাগেজ দুটো দিয়ে নিঃশব্দে আবার বেরিয়ে গেল সে। তুর্য একটা লাগেজ এগিয়ে দিল পৃথার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, এখানে তোমার জামা কাপড় পেয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পৃথা অবাক হলো, এই লোক তার জামা কাপড় কখন আনলো? আর তুর্য জামা কাপড় চাইলেই যে তার পরিবার লাগেজ ভরে দিয়ে দেবে তেমনটাও তো নয়। পৃথা অবাক হয়ে খুলল লাগেজটা। সাথে সাথে চমকে উঠল। এগুলো তার আগের কোনো জামা কাপড় না, সব একদম নতুন। শাড়ি, থ্রি পিস, প্লাজো, টি শার্টে ভরপুর লাগেজটা। পৃথা বিস্মিত দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। কণ্ঠে অবাকতার রেশ নিয়ে বলল, এসব আপনি কোথায় পেলেন? তুর্য হাসল। মোহনীয় কণ্ঠে বলল, তোমার জন্য কিনেছি। পৃথা কিছু বলার ভাষা পেল না। কেমন যেন ভালো লাগলো তার বিষয়টা। এক দৃষ্টিতে চেয়ে রইল তুর্যের পানে। তুর্য দুষ্টু হাসলো। পৃথার পানে একটু এগিয়ে বলল, তোমারই বর, সারা দিন রাত দেখতে পারবে, আপাতত ফ্রেশ হয়ে এসো।
পৃথা লজ্জা পেল। ঝট করে মাথাটা নুয়ে ফেলল সে। লাগেজ থেকে একটা 3 পিস নিয়ে ব্যস্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে। খানিক সময় নিয়ে একদম গোসল সেরে বেরিয়ে এলো পৃথা। তুর্য ততক্ষণে বাড়ির অন্য ওয়াশরুম থেকে গোসল টোসল সেরে খাবার নিয়ে আবার নিজের কক্ষে ফিরে এলো। দরজা খুলে ভিতরে ঢুকতেই থমকে গেল ছেলেটা। এ কি রূপ পৃথার! গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়েছে মেয়েটা, মুখটাও ভীষণ স্নিগ্ধ লাগছে। চোখ মুখে এখনও মুক্ত দানার ন্যায় ছিটে ফোটা পানির দেখা মিলছে। তুর্যের কেমন ঘোর লেগে যাচ্ছে, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। গোসলের পর কোনো নারীকে এতটা স্নিগ্ধ লাগতে পারে আগে জানা ছিল না তুর্যের। যদি জানা থাকতো তবে ওই বিদেশের মাটিতে এত বছর সে পড়ে থাকতো না। পড়াশোনার চাঙ্গে তুলে ঠিক ছুটে আসতো বউয়ের কাছে। তুর্যের ঘড়ির মধ্যেই তার পানে এগিয়ে এলো পৃথা। ইতস্তত করে বলল, আপনি ফ্রেশ হয়েছেন? তুর্যের ঘোর কাটল। পৃথার পানে এক পলক তাকিয়ে বলল, থামল তুর্য। একটু এগিয়ে তার হাতে ধরে রাখা খাবারগুলো টেবিলের উপরে রেখে বলল, খেতে এসো তাড়াতাড়ি। পৃথার ক্ষুধা পেয়েছিল এমনিও। খাবার দেখে ক্ষুধা যেন আরও বেড়ে গেল। সে কখন খেয়েছে, তারপর যদিও গাড়িতে তুর্যের জোড়াজুড়িতে একটু খেয়েছিল, তাও হঠাৎ পরিবার ছেড়ে আসা, নতুন মানুষের সাথে নতুন স্থানে গমন, অপরিচিত স্থান, বিভিন্ন চিন্তাভাবনায় ভালোভাবে খেতে পারেনি। পৃথা বিরক্তি করল না, চুপচাপ খেয়ে নিল তুর্যের সাথে। তবে বিপত্তি বাঁধল খাওয়া দাওয়া শেষে ঘুমানো নিয়ে। এখন পৃথা ঘুমাবে কোথায়? তুর্যের সাথে ঘুমাবে? কখনো না। একে তো অপরিচিত এক পুরুষের সাথে এক বিছানায় ভাবতেই শরীর শিউরে উঠছে পৃথার। বুকের মধ্যে হাঁসফাঁস অনুভব হচ্ছে। তার উপর তুর্য তাকে 7 বছর আগে বিয়ের আসরে ত্যাগ করেছিল। ওই বিষয়টায় যেমন তুর্যের কোনো দোষ ছিল না, তেমনি পৃথারও তো কোনো দোষ ছিল না। তাহলে তাকে কেন শাস্তি পেতে হয়েছিল? মানুষজন কেন তাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল? শুধুমাত্র তুর্য ছেড়ে যাওয়ার জন্য? পৃথা চোখ ঘুরিয়ে দেখল কক্ষের চারদিকে। বিছানা ছাড়াও সোফা রয়েছে কক্ষে। আচ্ছা, এখন সে কি বাংলা সিনেমার মতো ওই সোফায় ঘুমাবে? আর তুর্য বিছানায়? পৃথা হৃদয় তীব্র বিরোধিতা করল তার এই ভাবনায়। সে কেন সোফায় ঘুমাবে? সোফায় ঘুমালে তুর্য ঘুমাবে। তাহমিনা বেগম তো বলেছিলেন আলাদা কক্ষে থাকার জন্য। আলাদা থাকলে আর এত ঝামেলা হতো না। এখন দুজনে 2 কক্ষে বিছানায় ঘুমাতে পারত। পৃথার ভাবনার মধ্যে তুর্য বেশ 8-60 বেঁধে বসল বিছানায়। সাথে সাথে পৃথা চেঁচিয়ে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, সাবধান, বিছানায় আমার পাশে আসার চেষ্টাও করবে না। 7 বছর আমাকে ছেড়ে গিয়েছিলেন না? এখন আরও 7 বছর আমাকে ছেড়ে থাকার প্রস্তুতি নিন। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল ধরনীর বুকে। বিস্মিত নয়নে তাকালো তার মুরগির বাচ্চার মতো বউটার দিকে। এসব কি বলছে পৃথা? বিছানায় আসতে পারবে না? আরও 7 বছর বউ ছেড়ে দূরে থাকতে হবে? তুর্যের মাথা চক্কর দিয়ে উঠল। পরক্ষণে সে নিজের হাত উঁচিয়ে হাতের করগুলো এক এক করে গুনতে শুরু করলো। এখন যদি তুর্যের বয়স 27 বছর হয়, তবে 7 বছর পর কত হবে? এক এক করে গুনল। 28, 29, 30, 31, 32, 33, 34। তুর্যের চোখগুলো বড় বড় হলো। 7 বছর পর তার বয়স 34 হবে। তুর্য তাকালো বউয়ের পানে, চোখ বড় বড় রেখেই শুধালো, তুমি কি আমাকে আমার বাচ্চাদের থেকে আব্বা ডাক শোনানোর বদলে দাদা ডাক শোনানোর পরিকল্পনা করছো বউ? পৃথা ভরকালো, এ পুরুষ এসব কি বলছে? এখন অবধি বিয়েটাই ঠিকভাবে মানা হলো না, এর মধ্যে বাচ্চা কাচ্চা কোথা থেকে এলো? বেলাস বেশরম পুরুষ কোথাকার! কত দূর অবধি চিন্তা করে ফেলেছে ভাবতেই শিউরে উঠল মেয়েটা। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি বিছানা থেকে উঠুন তাড়াতাড়ি, এখানে আমি একা ঘুমাবো। তুর্য বিছানা ছেড়ে উঠল না, বরং সরু দৃষ্টিতে তাকালো পৃথার পানে। কপাল কুঁচকে শুধালো, তাহলে আমি কোথায় ঘুমাবো? পৃথা নিজের ডান হাত উচালো, এক আঙ্গুল দিয়ে ইশারা করলো সোফার পানে। অতঃপর পরিষ্কার কণ্ঠে বলল, সোফায়। তুর্য ডানে বামে মাথা ঝাঁকিয়ে না বোঝালো। তৎক্ষণাৎ জোরালো কণ্ঠে বলল, এত যুদ্ধ বিগ্রহ করে করে বউ এনেছি আলাদা ঘুমানোর জন্য নাকি? আশ্চর্য! পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আলাদা ঘুমানোর জন্য এনেছেন। 7 বছর তো খুব ছেড়ে থেকেছিলেন আমাকে, এখন আরও 7 বছর দূরে থাকবেন। তুর্য ভ্রুকুচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল পৃথার পানে। অতঃপর হুট করে একটু একটু এগিয়ে গেল মেয়েটার নিকট। মৃদু কণ্ঠে বলল, এখনই তো প্রাপ্তবয়স্ক নয় তুমি। তারপর যদি আবার ফিরতাম ওই 7 বছরের মধ্যে, সামলাতে পারতে তো আমাকে? পৃথার হৃদয় কুঁচকে এলো। মেয়েটা কয়েক সেকেন্ড সময় নিল তুর্যের কথার মানেটা বুঝতে। তবে সম্পূর্ণভাবে পৃথার মস্তিষ্কে কথাটা পৌঁছাতে কান গরম হয়ে উঠল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সে তুর্যের পানে। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! সামলাতে পারতো মানে কি? পৃথা জ্বলে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য বেশরম, বিছানা থেকে উঠুন আপনি। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না, কিছুতেই না। বিয়ের আসরে না হয় ক্রোধের বশে আমাকে ত্যাগ করেছিলেন, আমিও তার জন্য আপনাকে মাফ করে দিয়েছি। কিন্তু এর পরবর্তী 7 বছর কি হয়েছিল? কেন একটাবারও আমার খোঁজ খবর নেননি? এর জন্য আমি আপনাকে মাফ করব না। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল,
তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ কোনোটাই আমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে, কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্যের কথা ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এটুকু বলেই থামতে হলো তুর্যকে। পৃথা জ্বলে উঠল, ক্রোধিত কণ্ঠে বলল, আমাকে ভোলার জন্য আপনি অন্য মেয়েদের সান্নিধ্যে গিয়েছিলেন? লুচ্চা বেটা, এতক্ষণ তো আপনাকে যাও মাফ করতাম, এখন তো মাফ করার প্রশ্নই ওঠে না। দূর হন আপনি আমার চোখের সম্মুখ থেকে, আমার বিছানা থেকে। তুর্য ভেবাচাকা খেয়ে গেল পৃথার কথা। সে বেশ ভালোই বুঝলো আবেগের বশে ভুল স্থানে ভুল কথা বলে ফেলেছে। এখন কি হবে? বউ যে তার রেগে গেছে ভীষণভাবে। আগে তো শুধুমাত্র বিছানা ছাড়ার কথা বলেছিল, এখন তো চোখের সামনে থেকেও দূর হতে বলছে। তুর্য ব্যস্ত হলো, পৃথাকে ঠান্ডা করতে বলল, কোনো মেয়েদের সান্নিধ্যে যায়নি তো আমি, শুধুমাত্র যাওয়ার চেষ্টা করেছিলাম। পৃথা ঠান্ডা হলো না, বরং দাঁতে দাঁত চেপে বলল, চেষ্টা তো করেছেন। থামল পৃথা, তুর্যের পানে আঙুল তুলে বলল, এই এই আপনি এখনো বিছানায় কি করছেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না, বিছানা ছাড়ুন দ্রুত। তুর্য নিজের জালে নিজেই ফেসেছে। বেচারার এখন ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজে টেনে টেনে ছিঁড়তে। কে বলেছিল আবেগের বশে তাকে অন্য মেয়েদের কথা বলতে? ওইটা ছাড়া তো বাকি সব বলতে পারতো, তাহলেই তো হতো। তুর্য ঢোক গেল, করুণ কণ্ঠে বলল, তোমাকে ছাড়া আমি কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি বউ। ওটা শুধুমাত্র একটুখানি চেষ্টা করেছিলাম, যে চেষ্টায় আমি কখনোই সফল হইনি। পৃথা মানল না তুর্যের কথা, চেঁচিয়ে উঠল সে, হুমকি দিয়ে বলল, আপনার কোনো কথা আর আমি শুনতে চাইছি না। আপনি বিছানা থেকে উঠবেন নাকি আমি নিজে রুম থেকে বেরিয়ে যাব? কথাটা বলি পৃথা রেগে মেগে উঠে দাঁড়ালো বিছানা থেকে, পা বাড়ালো দরজার দিকে। তুর্য ভরকালো, তড়িঘড়ি করে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, আমি উঠছি তো বিছানা ছেড়ে, সোফা যাচ্ছি আমি, তবুও তুমি বাইরে যেও না। পৃথা থমকে দাঁড়ালো, তুর্যের পানে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বিছানায় বসলো আবার। তুর্য অস্থির নিঃশ্বাস ফেললো এবারের মতো। যাক, বউ তো তবুও বাইরে যায়নি, রুমেই আছে। বাইরে গেলেই আবার আরেক ঝামেলা বাঁধত। এমনি তাদের আলাদা করার জন্য ঘসেটি বেগমের বংশধর তাহমিনা বেগম ওত পেতে রয়েছেন। তার উপর যদি শুনতেন পৃথাও তার সাথে থাকতে চায় না, তাহলে তো হয়েছেই। 7 বছরে আর সত্যি সত্যি বউয়ের মুখ দেখা লাগতো না। বাচ্চা কাচ্চা তো বহু দূরের ব্যাপার। এখন তবুও এক রুমে আছে দুজন, আসবে যাবে, দেখা হবে দুজন দুজনের সাথে। আর পৃথার রাগ, ওটাও খুব দ্রুতই ভেঙে গুড়িয়ে দিবে তুর্য। কথাগুলো ভাবতে ভাবতে তুর্য তাকালো বউর পানে। মেয়েটি ইতিমধ্যে শুয়েও পড়েছে। হতাশ হলো তুর্য। কি নিষ্ঠুর বউ তার! তাকে সোফায় ঘুমাতে দিয়ে বিছানা দখল করে কি আরামে শুয়ে পড়েছে। এর মনে কি একটুও দয়ামায়া নেই? তুর্য অসহায় ভঙ্গিতে এগিয়ে গেল সোফার পানে। কোনো রকমে আটসাট বেঁধে শুয়ে পড়ল সোফায়। কিন্তু বউ থাকতে এভাবে কি একা শোয়া যায়? মন যে মানতে চায় না। তুর্যের মনের মধ্যেও আনচান আনচান শুরু করছে। মুরগির বাচ্চার মতো বউটার সান্নিধ্যে পেতে ইচ্ছে করছে ভীষণ। ক্রমে অধৈর্য হয়ে উঠছে মন মস্তিষ্ক। তবুও ছেলেরা নিজেকে দমিয়ে ঘুমানোর চেষ্টা চালালো। অনেকটা পথ জার্নি করে এসেছে, এখন তার একটু ঘুমের প্রয়োজন। কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও ঘুম আর ধরা দিল না তুর্যের চোখে। শরীর ক্লান্ত, চোখেও ঘুম আছে, কিন্তু হৃদয়ের অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না। বউয়ের সান্নিধ্য না পেলে এই অস্থিরতা কাটবে বলেও মনে হয় না। তুর্য সোফা থেকে মাথা উঁচিয়ে তাকালো বিছানার পানে। মৃদু কণ্ঠে ডাকলো, বউ, ও বউ। পৃথা কোনো সাড়া দিল না। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তুর্য একটু কেশে গলা পরিষ্কার করে নিল। আগের তুলনায় গলা উঁচিয়ে কণ্ঠে সুর তুলে ডাকলো, বউ গো, বউ। কেবলই চোখ দুটো লেগে এসেছিল পৃথার। এর মধ্যে আবার এর এমন সুরে ডাকাডাকি। প্রথমবার গান শুনে কোনো সারা শব্দ না দিলেও এবার আর চুপ থাকতে পারল না মেয়েটা। বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে? এমন ছাগলের মতো সুর তুলছেন কেন? পৃথা অপমান করলেও সে অপমান বিন্দু পরিমাণ গায়ে লাগলো না তুর্যের। বউয়ের অপমান গায়ে লাগালে বাচ্চা কাচ্চা আর পয়দা হওয়ার সুযোগ পাবে না।